শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত প্রচুর প্রচুর কাজ শেয়ার করব। স্বামী স্ত্রী দুজনা মিলে কিভাবে আমরা আমাদের বাড়িটাকে সুন্দর রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থেকো। আর সকাল সকাল আমি একদম শুরু করে দিচ্ছি আমার ব্রেকফাস্ট দিয়ে। আর আজকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে তারও অনেক আগে, তো সেটা আর তোমাদের দেখায়নি। আগে খেয়েছে হাজব্যান্ড, তারপরে খেয়েছে মা, মানে দুবার সকালে আমাকে চা বানাতে হয়। বিকেলেও পারলে ওরকমই, তবু ধরে বেঁধে বরকে রাখি যে না মা আসুক সন্ধে পুজো দিয়ে তুমি তারপরে খাও। তো যাই হোক, এই হলো আমার রুটিন এখন চলছে। আর সকাল সকাল একটু মানে পেট ভরে খাবার খাওয়ার পরে কিন্তু কাজে লাগবো। তো তোমরা কিন্তু সাথেই থেকো আমার। আর আটার পরোটা আর দুটো আছে ময়দার পরোটা এর মধ্যে। তো বলতে পারবে কোনটা ময়দার পরোটা? তো এটা কিন্তু আটার পরোটা বানিয়েছি। আর মানে অল্প ময়দা মাখা ফ্রিজে ছিল, তো দুটো হয়েছে। তো ভেবেছি ওখান থেকে আমি একটা খাবো আর একটা খাবে আমার হাজব্যান্ড। আর মা আজকে খাবে না, বলে দিই আজকে হচ্ছে একাদশী। তো মায়ের এখানে কোনো পার্ট নেই, মা নিচে খাবার খাবে, মানে সাবু কলা ফল এই ধরনের। মা কিন্তু রুটি পরোটা একাদশীতে একদমই খায় না। তো যাই হোক, মাকে আর দেখাচ্ছি না তোমাদেরকে। আর হাজব্যান্ড কিন্তু এই থালিটা নিয়ে চলে গেল মানে এসি রুমে, তো আমিও যাচ্ছি তার পেছন পেছন। আর বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা পুরুষরা হয়তো মানে বেশিরভাগ পুরুষরা স্বীকার করে না। আমরা জানি সবাই কিন্তু দেখবে মায়ের কথা আমরা সবাই বলি, মানে বেশিরভাগ পুরুষ কিন্তু বলবে যে কাকে সব থেকে ভালোবাসো, মাকে। কিন্তু স্ত্রীর কথা বলেই না, তাই না? তবে স্ত্রী কিন্তু দেখবে মায়ের পরেরই রূপ। মা যেরকম যত্ন করে আমরা মনে করি, তো সেরকম কিন্তু প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে খুব যত্ন করে খাওয়া দাওয়ায় বা সমস্ত কিছুর প্রতি কিন্তু কেয়ার করে। তো এটাই আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে মা যেমন করে স্ত্রীও কিন্তু সেই ভালোবাসাটা দিয়ে, বেশিরভাগ স্ত্রী করে, তবে আছে দু একজন তো আছেই সমাজের ব্যতিক্রম, তাদের বাদ দিয়ে। তো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার দিক দিয়ে সব দিকটাতেই আমি খেয়াল রাখার চেষ্টা করি। যে ও থাকে না, ওখানে যখন থাকে তখন তো ওই খাবারগুলো পায় না। তো আমি কিন্তু আমার 100% মানে ও যেন কখনো ফিল না করে যে আমার স্ত্রী আমার যত্ন নেয় না। তো এটা কিন্তু আমি চেষ্টা করি। তো পুরুষরা কখনো স্বীকার করে না। তোমরা কি বলো, আমার সাথে একমত কিনা যে বেশিরভাগ স্ত্রীরাই তারা কিন্তু মায়ের পরের জায়গা নেয়? আর আমার মনে হয় স্ত্রী এসেছে এই কারণেই আমাদের সমাজে, কারণ মা তো দীর্ঘদিন সন্তানের যত্ন কেয়ার করতে পারে না। তো একটা সময়ের পর সে বুড়ো হয়ে যায়, সে নিতে পারে না, সে থাকে না। তার জন্যই কিন্তু স্ত্রী এসছে আমাদের মানে এই যে ভালোবাসার বন্ধনগুলোকে অটুট রাখার জন্য। তাই কি না? তোমাদেরও মনে হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি আমার স্বামীর যে কেয়ার করি, এটা কিন্তু শুধু দায়িত্ব কর্তব্য তা নয়, এটা কিন্তু ভালোবাসাও। ভালোবাসা না থাকলে দায়িত্ব কর্তব্য দেখবে আমরা কিন্তু করতে পারি না। অনেক দিন আগে তৃষ্ণা আমাকে বলেছিল যে দিদিভাই তোমাকে তো দেখি না যে এই যে ফ্যান পরিষ্কার করতে, মানে ছাদটা পরিষ্কার করতে, এগুলো কিন্তু আমাকে দেখে না। তো তৃষ্ণা হয়তো জানতো না, কিন্তু আমার অন্যান্য বন্ধুরা জানো যে আমি এই কাজগুলো কিন্তু একদমই নিজে করি না। ওপরের কাজগুলো আমি পারি না করতে, পড়ে গিয়ে একটা বিপদ হতে পারে। আর আমি এত লম্বাও না, আমি অনেক বেটে মানুষ। তো সেই জন্য আমি কি বলো তো, ওই যে ল্যাডারটা দেখতে পাও না, মানে মইটা যে স্টিলের, ওটার উপরে উঠে করার সাহস আমি একদম পাই না। আমার তো ভারী শরীর, আমার ভীষণ ভয় করে। নিচে রাবার প্যাড লাগানো আছে, তারপরেও আমার খুব ভয় করে। কারণ আমার মা একবার পড়ে গেছিলো এরকম বাড়িতে মই দিয়ে পরিষ্কার করতে গিয়ে। তো তারপর থেকে আমার ভীষণ আতঙ্ক টাইপের একটা হয়ে গেছে। তাই ও যখন আসে আমি চেষ্টা করি পরিষ্কার ওকে দিয়েই কিন্তু করানোর। তো দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর একবার পরিষ্কার হয়ে গেলে না অনেক দিন যায়। আর আমার ঘরে যেহেতু খুব বেশি ধুলোবালি ঢুকতে পারে না, সেই কারণে মানে আমি যে মেনটেন করি না অল্প অল্প করে, সেটাতেও অনেক দিন কিন্তু ভালো থাকে। আর এই পুজোর মধ্যে যদি আমার হাজব্যান্ড এরা না আসে, আমি কিন্তু আর ওপর পরিষ্কার করবো না। মানে আমি যতটা পারবো হাত দিয়ে তো সেইটুখানি করবো, ডিপ ক্লিন আর করবো না। আজকে কিন্তু ডিপ ক্লিন একদম ওপরটা ভালোভাবে করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে মাম্মাম সকাল 8টার মধ্যে প্লিজ তুমি আমাকে তুলে দিও।
তো আমি তো খুব খুশি হয়ে গেলাম যে 8টার সময় বলেছে ডাকতে, কারণ ও বলেই গেছিলো ওই বাড়িতে যে তুমি আমাকে 3বার ফোন করবে। সকাল হচ্ছে 7:30টায়, 7:45টায় আর 8টায়, মানে আমি 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো। তারপর আমি কিছু ব্রেকফাস্ট খাবো, কারণ ও প্রত্যেক দিন ব্রেকফাস্ট স্কিপ করে তারপরে কিন্তু ও কলেজে যায়, এত লেটে ঘুম থেকে ওঠে। তো সকালবেলা পড়াশোনার কোনো পাঠ নেই, শনি রবিবার ছাড়া, মানে ছোটো দিন ছাড়াও পড়তে বসেই না, এটা আমি খুব ভালো করে জানি। আর পরীক্ষা থাকলে তখন পড়তে বসে, সেটা তো কোনো লাভ নেই। তো যাই হোক, আমি যখন 7:45 বাজে তখন মেয়েকে ফোন করেছি, তো ও ফোনটা পেয়েছে। আর বন্ধুরা দেখেছি কেমন পরিষ্কার করে দিয়েছে আমার হাজব্যান্ড, এই দুটো ফ্যানই কিন্তু আমি কোনোটাই হাতে পাই না। তো আমি SMS দেখে বললাম 7:45টায় ফোন করেছি, দিয়ে ও ফোনটা রিসিভ করেছে অনেকক্ষণ বাজার পরে, একবার না মানে ফুল রিং একবার হয়ে গেছে, দ্বিতীয়বারের বার ধরেছে। হ্যাঁ উঠছি, দিয়ে আমি বললাম না আমি এর জন্য তোকে ফোন করি না, তুই কিন্তু উঠবি। দিয়ে বলছে হ্যাঁ উঠছি উঠছি। তারপরে ধরো 8:05 মানে আবার ভুলে গেছি আমি যে 8টার সময় করব, 8:05 করেছি, তখনও শুয়ে আছে, হ্যাঁ উঠছি হ্যাঁ উঠছি। আমি বললাম আমি ফোনে আছি, তুই ওঠ, উঠে গিয়ে জল খা, টয়লেট যা, হাঁটাহাঁটি কর, তাহলে দেখবি তোর ঘুমটা ভেঙে যাবে। না আমি উঠছি উঠছি বলে তখন উঠেছে। ওঠার পর আমি আবার 8:45টায় ফোন করেছি, তখন বলছে হ্যাঁ এই তো আমি উঠেও গেছি। আমরা উঠে কী করলি, তুই যে বললি খাবি ব্রেকফাস্টে কিছু, যখন বলছে যে তুমি যে প্রোটিন পাউডার দিয়েছো ওটা মানে দুধের মধ্যে গুলে খেয়েছি, এবার আমি কলেজ চলে যাব। আমি বললাম ওটা খেতে তো 2 মিনিটও সময় লাগে না, তাহলে এত আগে যে উঠলি বললি ব্রেকফাস্ট খাবি, তো কেন বানালি না কিছু, বা ওখান থেকে নিয়ে খেতি, ওরা যা বানায় সেই খাবার নাকি ওর ভালো লাগে না। তাই বললাম কিছু ঘরে এনে রাখ, তাহলে তুই বানাতে পারিস। দিয়ে বলছে না কিচ্ছু খাবো না, আমি এটাই খেয়েছি, এটাতেই আমার পেট ভর্তি থাকে। মানে ও ওঠেনি, আমার যত দূর মনে হয়েছে যে ও 9:45টার সময় উঠেছে, কারণ ওর 10:10 ছিল মানে আজকে ক্লাসটা। তো যাই হোক, আর কি করব, এরকমই চলছে। চৈতালিও এর আগে আমাকে বলেছিল ওর ছেলেকে ও এখান থেকে হোস্টেলে ফোন করে, মধুমিতাও মনে হয় তাই করে নাকি, না ওর মেয়ে হয়তো একটু ম্যাচিওর বেশি হবে। তো এইভাবেই চলছে। আর আমি বিরক্ত হই, সকালবেলা তোমাদের বলে দিই আমার মেয়েকে আমি একদমই ফোন করার সময় পাই না, ওই ফোনটা ওর বাবা কিন্তু করে। তো যাই হোক, এই 2 দিন বাড়িতে এসছে বলে ওর বাবা ফোন করছে না, তো আমিই করেছি, তো এই অবস্থা মেয়ের। তো তোমাদের কার কার বাচ্চারা এরকম করে আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা অনন্যার কথা তো তোমাদের বলেছিলাম, তো এইরকম কার কার হয়েছে এটা শুনে কিন্তু আমাকে শাওন বলেছে ও লাভ ম্যারেজ করেছে, আর ব্রততিতেও বলেছে একদম অনন্যার মতো। তবে অনন্যার চাইতেও মনে ওর একটু কঠিন ছিল সিচুয়েশন, ওর শ্বশুরবাড়ির লোক মানেনি, অনন্যার যেমন শ্বশুরবাড়ির লোক মেনে গেছিলো, তাই ওর কষ্টটা একটু কম ছিল। আর ও নাকি দার্জিলিংয়ে গিয়ে ব্রততী মানে কোথায় মহাকাল মন্দিরে বিয়ে করেছিল, আর ওখানেই নাকি হানিমুন করে তারপরে ও ফিরেছিল। তো মানে ভীষণ ভালো লাগে এই ধরনের গল্পগুলো, মানে শুনতে ভালো লাগে এখন, কিন্তু তখন তো খুব কঠিন ছিল জীবনগুলো, কারণ না মানলে বাড়ির লোকরা দেখবে কীরকম যেন মনের মধ্যে অস্থির করতে থাকে তাদের জন্য। তবে যত যুদ্ধ করেই বিয়ে হোক না কেন, পরে গিয়ে সুখ পেলে এর থেকে বড় সুখ আর কিছু হয় না, না সুখে সংসার করলে এটাই হচ্ছে সবচাইতে বড় খুশি পাওনা। আর আমাকে স্বপ্নাও বলেছে ও বলবে ওর বিয়ের ঘটনা, একদমই আমি খুব শুনতে চাই, আমার ভীষণ ভালো লাগছে। কারণ দেখো অনন্যা বা ব্রততী এদের কথা তো আমি জানতাম না, তো জানতে পেরে কিন্তু আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি ফিল হয়, যে মানে খুব ভালো লাগে যে ওরা কিভাবে ওই সময়ের মধ্যে দিয়ে গেছে, এটাও কিন্তু আমি কল্পনা করি তার সাথে সাথে। আর তোমরা অবশ্যই আরও যদি কেউ আমাকে জানাতে চাও অবশ্যই জানাবে, আর অনন্যা তুই কিন্তু আমাকে আরও জানাবি, আমি জানতে চাই মা বাবা কখন মানলো এই জিনিসটা, মানে কিভাবে নিল, ওই সিচুয়েশনটা কিন্তু আমি মানে ফিল করতে চাই তোর মুখে শুনে আর কি। আর বন্ধুরা দেখো আজকে কিন্তু ঘরটাকে আমি মুছে নিচ্ছি, অনেক দিন পর তোমাদের সাথে মোছা আমি শেয়ার করছি, কারণ এখন কিন্তু বেশি একটা মুছি না, আর আজকে এত ধুলোবালি নিচে পড়েছে না, তবুও জানো তো আমার ঘরটা তো পরিষ্কার থাকে যতই মুছুক, খুব বলবো না ধুলোবালি, তবে পড়েছে তো বটেই, তো সেই জন্য কিন্তু খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। আর আজকে হেনাকে দিয়ে ওপর মোছাবো না, আজকে হেনা কিন্তু নিচে মুছবে। আর আমার মোছামুছির কাজই কিন্তু তোমাদের বেশি পছন্দ, তোমরা সবাই বলেছো, তার মধ্যে বাবলি তো আমাকে একটা এত সুন্দর কমেন্ট করেছে। আর
পায়েলও বলেছে, তার সাথে আমাকে বলেছে হচ্ছে পিয়ালি। তো মানে এমনি তোমরা সবাই, মধুমিতা, এরা আমাকে সবাই বলেছো যে তোমার এই কাজগুলোই দেখতে বেশি ভালো লাগে। আর পায়েল তো আমার সোনাবা তো সবসময় বলে তোমার ঘরটা এত সুন্দর, ছবির মতন সুন্দর লাগে। তো অনেক ভালোবাসা তোমাদের, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর এই দেখো ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, ওটা রুই মাছ, আর এটা চিংড়ি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো মা তো খাবে না, তো আমি আর আমার হাজব্যান্ড দুজনা খাবো। তো আমি একটু রান্নাও করে নিচ্ছি, আজকে না অনেক প্রেশার হয়ে গেছে, মানে ঘরের এই সমস্ত, মানে ওর বাবা ওপরটা করেছে, তারপরে নিচটা করতে গিয়েই কিন্তু অনেক ঘেমে ভিজে একাকার কাণ্ড হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে তারপরে আসলাম। আর এটা আলু মূলো দিয়ে একটা সবজি, ধনেপাতা দিয়ে, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাস আর টমেটো দিয়েছি, এই দিয়ে কিন্তু আমি করে নিলাম ঠিক এই রকম সবজি। এটা কিন্তু ও ছোটোবেলা থেকে খেতে, তো আমি শিখেছি ওখান থেকে। তা আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে। আর বাদবাকি রান্নাটা আমিই করে নিচ্ছি। মা আর আজকে রান্না আসবেও না, আসার জিনিস তো মা ধরবেও না। তবে মা যদি আজকে একটু হেল্প করতো আমার অনেক সুবিধে হতো, কারণ ওই কাজটা করতে গিয়ে না প্রচুর ঘেমে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, বলি বাবলি আমাকে বলেছে যে তোমার সবটাই ভালো লাগে বন্ধু, তুমি ভালো মানুষ, তোমার সব ব্লগগুলোই মন দিয়ে দেখি আর এনজয় করি, তুমি সবার কথায় কান দিও না, তোমার যেমন ইচ্ছে তেমন ব্লগ করো, মানে আমি যেন করি, আর যার পছন্দ হয় দেখবে আর যার পছন্দ না হয় দেখবে না, তুমি কারোর জন্য, মানে আমার দরকার নেই চেঞ্জ হওয়ার, মানে আমি যেন কারোর জন্য চেঞ্জ না হই, আমি আমার মতন করে করি। তো এই কথাটা না আমার ভীষণই ভালো লেগেছে ওর কাছে শুনে, যে সত্যি আমি যেমন তোমরা আমাকে তেমনভাবেই নাও। তো অনেক ভালোবাসা বাবলি, আর এরকম বন্ধু হয়ে সারা জীবন থেকো, মানে আমি যতদিন ইউটিউবে আছি, কারণ তোমাদের মতন বন্ধুদের জন্যই কিন্তু আমি মনের জোর পাই, আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দাও। আর স্বপ্নাও আমাকে বলেছে যে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, মানে যেমনই ব্লগ করি না কেন। আর এই দেখো একটা মহা বিপদ, মানে আজকে কি হয়েছে, আমার ওই যে সিলিন্ডারের পাইপটা, তো পাইপটা না খারাপ হয়েছে, তো পাল্টাতে বলেছে আমার হাজব্যান্ডকে। তো পাল্টাতে গিয়ে দেখো রেগুলেটরের এই জায়গায় যে এটা ভেঙেই ফেলেছে আমার হাজব্যান্ড। তো ভালোর জন্য দিয়েছি, ভালো করতে গিয়ে দেখো রেগুলেটর ওটা ভেঙে গেল, মানে তো বাতিল এটা। তো পাইপটা কোন জায়গায় খারাপ হয়েছে তোমাদেরকে মানে আমি একটু দেখাই। দেখো রিক্সি পাইপ, এইভাবে কিন্তু কখনো ব্যবহার করা যাবে না। আর এই যে দেখেছো এখানে ফুলে ফুলে উঠেছে, দু তিন জায়গাতে মনে হয়েছে। তো আমি খুব ভয় পেয়ে গেছি যদি এখান থেকে লিক হয়ে যায়, তো বাবা থাকতে থাকতেই, কারণ এটা পাল্টানো আমার বাপেরও মনে হয় ক্ষমতা নেই। তো এই দেখো নতুন এই পাইপটা তো লাগাতে দিয়েছি, এখন তো ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল যে আবার হচ্ছে কাল হচ্ছে সোমবার, তো সোমবারে গ্যাস অফিস বন্ধ থাকে, আর আজ হচ্ছে রোববার। তো ফোন করেছি, ওরা বললো যে এখন তো বেলা 1টা বেজে গেছে, গ্যাস অফিস বন্ধ হয়ে গেছে, পাবেন না, মঙ্গলবারের আগে আপনি পাবেন না, আর বাইরে পাওয়া যায় সেগুলো হচ্ছে ডুপ্লিকেট। তো এখন কি করব দেখো। আর দেখেছো আমার গ্যাসের নিচটা কিন্তু আমি পরিষ্কার করিনি, কীরকম পরিষ্কার আছে, আমি সব সময় পরিষ্কার করে রাখি বলে কিন্তু গ্যাসের নিচে দেখবে রান্না করলে অনেক সময় পড়ে। তো আমার জায়গাটা কিন্তু পরিষ্কারই আছে বেশ। তোর বাবাকে দিয়েছি, দিয়ে কী করবো, ওই পাইপটা ওখানে লাগিয়ে কোনো রকমে রেখে চলে আসলাম, যে আর তো হবে না, দেখা যাক। আর এই দেখো আমি এখন চলে এসেছি, মাছ ভাজা করেছি আজকে হাজব্যান্ডের জন্য, আমার জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। আর এখন কেটে নিয়েছি আম। এই সিজনের আম তোমরা কারা কারা খাও? ভালোই মিষ্টি, মানে এই সিজন অনুযায়ী, খুব মিষ্টি না হলেও খারাপ না। আর এই যে মা হচ্ছে সাবু, মায়ের দেখেছো এই যে থালা বাটি, এই বাটি কিন্তু মা আবার টেবিলে লাগাবে না, সে নিচ থেকে নিয়ে এসে এইখানটার মধ্যে রেখেছে, দিয়ে বলছে আমি একটু সাবু মাখছি খা। আমি খাবো না, তবুও জোর করে আমাকে দেখো দিচ্ছে একটুখানি, বলছে একটুখানি খা। আমি বললাম যে এই সময় খেলে না, সন্ধ্যের সময় গলা জলে না সাবু খেলে, তবে আমি ভালোবাসি খেতে কিন্তু সাবু। মায়ের মধ্যে দিয়েছে দুধ, এই আমল দুধ দিয়েছে, আর দিয়েছে হচ্ছে আম দিয়ে। মা বললো কলা দিয়ে আর খেতে ভালো লাগছে না, কলা কিন্তু নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বলছে কলা খেতে খেতে বোর হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা এখন এই যে বিছানা চাদর ওর মধ্যে কোনো রকমে শুয়েছিলাম, মানে এর উপরে একটা পেতে শুয়েছিলাম, দিয়ে এখন এসছি যে না পাল্টে গুছিয়ে নিই এবং তোমাদের সামনেও একটু গল্প করি। রূপা দিদিভাই, লুনা দিদিভাই, তারপর হচ্ছে বিনা পানি দিদিভাই, নিতা দিদিভাই, তোমরা কিন্তু আমার খবর নিচ্ছ না, তোমরা হয়তো খুব ব্যস্ত হয়ে পড়েছো, আমি কিন্তু তোমাদের সবাইকে ভীষণ ভীষণ মিস করছি, তোমরা তাড়াতাড়ি আমাকে কিন্তু কমেন্ট করো। তো
তোমাদের সবাইকে আমি ভীষণ মিস করি। আর তার মধ্যে তোমরা যখন আমাকে তোমাদের সমস্ত কথাগুলো জানাও, যেমন কি করছো না করছো এগুলো আমাকে জানাও। যেমন সেদিনকেই জানিয়েছে আমাকে তনুশ্রী যে ও গাড়ি কিনেছে। তারপরে আমাকে দেখো কালকেই তিথি বলেছে যে ও খুব ব্যস্ত আছে, ওদের কোনো একটা দোকান সরকারি জায়গার ওপরে ছিল, তো সেটা ভেঙে দিয়েছে, সেখান থেকে মালপত্র সরাচ্ছে, ও খুব ব্যস্ত। তো এগুলো জানতে পারলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে তোমাদের লাইফ আপডেট আমি যখন জানতে পারি। তো এগুলো কিন্তু ভীষণ ভীষণ বলছি যে ভালোবাসা। আর এই বেডশিটটা ভাঁজ করতে গিয়ে কিন্তু আমার লুনা দিদিভাই ব্রততির কথাও খুব মনে পড়ছে। কেন বলো তো? ওরা বলেছে আমাকে আমার বেডশিট কালেকশন ভীষণ ভালো লাগে। আর এরকম বেডশিট আমার দুটো আছে। তো মেয়ে বলছিল যে বেডশিটও নিয়ে যাবে ওখানকার জন্য, তো কিনবে না, মানে ঘর থেকে নিয়ে যাওয়ার কথা আমি বলেছিলাম যে এরকম দুটো আছে, তাহলে তুই একটা নিয়ে যা, তো দেখতে তোরও পছন্দ। বললো না থাক, নেব না। মেয়ের মাথার মধ্যে ভূত চেপেছে যে ও বেডশিট নাকি শার্টিন কাপড়ের ওপরে কিনবে, শার্টিন কাপড়ের ওপরে শুলে নাকি মাথায় কি ঘষা লাগলে তাহলে নাকি মাথার চুল পড়া কম হয়। তো এইরকম ও আমাকে বলেছে, সেই জন্য ও বাড়ি থেকে নিয়ে গেল না। বলছে আমি অনলাইন থেকে শার্টেন কাপড়ের কিনবো, আর নাহলে এখান থেকে কিনে দাও। তা আমাদের এখানে শার্টেন কাপড়ের কিনতে পাওয়া যায় না। তাই বললাম ওগুলো ভীষণ আনইজি হবে, গরম লাগবে, শুলে কিন্তু খসখস করবে, একদমই ভালো লাগবে না। কিন্তু ও বলছে না আমি নেব। তাই আমি বললাম ঠিক আছে, একটা তুই নিয়ে দেখ, তারপরে ব্যবহার করলে বুঝতে পারবি। আর এখন মা সন্ধে পুজো দিয়ে ওপরে এসছে, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 7:10-15 বেজে গেছে। তো তারপর দেখো আমি চা বানিয়ে দিয়ে দিয়েছি শাশুড়ি আর জামাইকে। দুজনে মিলে বলছে আমার কথা যে আমি যে চা খাই না, চা না খেলে নাকি বুদ্ধি হয় না, বলে হাসাহাসি করছিল। যাই হোক বন্ধুরা, সন্ধে পর্যন্ত সবটা শেয়ার করলাম। আর আজকের মতন টাটা।